তুলে নিয়ে সম্মানহানি করেন। এছাড়া লুটপাট, মারামারি, হানাহানি এসব তো তার নিত্যদিনের কারবার। কিন্তু বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমাদের ক্ষেত্রেও তাই হলো। বাড়ি বন্ধক দেওয়ার কয়েক মাসের মাথায় ঋণের বোঝা দ্বিগুণ হয়ে গেল। প্রতি মাসে এত মোটা অঙ্কের সুদ দিতে দিতে আব্বা হিমশিম খেতে শুরু করলেন। এক পর্যায়ে ঋণের বোঝা ভারী হয়ে এলো। নির্দয় লোকের সুযোগ বুঝে একসাথে সব টাকা দাবি করে বসে। না দিতে পারলে আমাকেও তুলে নিয়ে যাবে, সেই হুমকিও ঢুকিয়ে দিল আমার আব্বাজানের চিন্তিত মস্তিষ্কে। ইটস 2024 নীলিমা, এরকম লোক কোনো এক্সিস্ট করে? আমি তো ভাবতেই পারছি না। কপালে দুহাত থেকে দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে কথা বলল শায়রের কথার পাচ্ছে না নীলিমা। করে, বাংলাদেশে এর থেকেও বহু গুণ খারাপ লোক এক্সিস্ট করে শারর। তারপর কি হলো? নীলিমা নির্লিপ্ত কণ্ঠে বলে, তারপর আর কি, যা হওয়ার তাই হয়েছে। আব্বাজানের কাকুতি মিনতিতে লোকটা আমাকে তুলে নেয়নি ঠিক, তবে একটু বড় হতেই পুরো মহল্লাতে ঘোষণা করে দিল সে আমাকে বিয়ে করবে। এমনকি আব্বাকেও হুমকি দিয়ে রেখেছে, তার সাথে বিয়ে না দিলে আমাকে সমাজে মুখ দেখানোর অবস্থায়ও রাখবে না। জানেন, সে সময় এমন একটা কুপ্রস্তাবেও চুপচাপ মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আব্বাজানের হাতে। নয়তো কোন দিন দেখা যেত সুস্থ মানুষ ভার্সিটিতে গেছি আর ফিরেছি লাশ হয়ে। নিজের মেয়েকে হারানোর ভয়ে আব্বাজান সর্বদা তটস্থ ছিল। তাই তিনি লোকটাকে অনুরোধ করেছে আমাকে যেন পড়তে দেওয়া হয়, বিয়ে আমার সাথেই তো হবে। লোকটা আব্বাজানের কথায় রাজি হলেও চারিদিকে তাতেও জানাজানি হয়ে যায় যে আমার বিয়ে ঠিক হয়ে আছে। যার দরুন লোকটার ভয়ে বিয়ের প্রস্তাব তো দূরে থাক, আমার চোখে চোখ তুলে পর্যন্ত কেউ তাকাতো না অব্দি। এভাবেই দিন যাচ্ছে। ধীরে ধীরে নিজেকে বলির পাঠা ভাবতে শুরু করি আমি, কারণ আমার ভবিষ্যৎ বলতে আর কোনো কিছুই নাই। ঠিক এমন একটা দম বন্ধকর জীবনের মাঝপথে আটকে গেলাম আমি, যখন ছটপট করতে করতে শেষ হয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই ইষ্টিকুটুম রূপে আমার জীবনে পদচারণা ঘটানো স্বয়ং আপনি। ততদিনে মনে মনে আপনার মতোই কাউকে খুঁজছিলাম আমি শারর। ওপরওয়ালার কাছে দিন রাত প্রার্থনা করে বলেছিলাম যাতে আমার জীবনে এমন কেউ আসুক যে আমাকে নিয়ে পালিয়ে যাবে, হারিয়ে যাবে বহু দূরে, অনেক অনেক দূরে নিয়ে গেলেও সযত্নে নিজের অস্তিত্বে লুকিয়ে রাখবে সে আমায়। দেখুন, সত্যি সত্যি তাই হলো। আমার প্রার্থনা কবুল হলো। আপনি আমায় বাঁচালেন, আমার জীবনে ইষ্টিকুটুম রূপে এসে আমার রক্ষা কবচ হয়ে গেলেন। এক নাগারে কথাগুলো বলতে বলতেই ঠোঁট ভেঙে কেঁদে উঠল নীলিমা। শায়র দ্রুত হাসতে নীলিমাকে বুকে জড়িয়ে ধরে বলল, কাঁদছো কেন বউ? আমি আছি তো, তোমার ইষ্টিকুটুম। তোমার কোনো বুড়ি হলো আমার বউকে ছিনিয়ে নিয়ে যাওয়া দেখবো আমি। বেটাকে চোখের সামনে পেলে যদিও গোপ টেনে না ছিঁড়েছি তো আমার নামও শায়র আহমেদ নয়। শায়রের কথায় ফিক হেসে দিল নীলিমা। নীলিমা হাসছে দেখে হাতের বাঁধন দৃঢ় করে নীলিমাকে নিজের চওড়া বুকের সাথে আষ্টে পৃষ্ঠে মিশিয়ে নিয়ে ওর ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে শায়র বলল, আজ রাতে আর শুদ্ধ হতে ইচ্ছে করছে না বউ, একদমই করছে না। সুন্দর একটা দিনের সূচনা হলো ধরণীতে। বিগত 19 বছরের জীবনে যতগুলো সুন্দর সকাল পার করে এসেছে ওরু, তার মধ্যে আজকের সকালটা অন্যতম। অবশ্য অরুর নিকট কৃতিকের সংস্পর্শের সকালগুলো বরাবরই স্বপ্নের মতোই সুন্দর আর আনন্দদায়ক। কাল রাতে ঝড়ো হাওয়ার তাণ্ডব ছিল প্রকট, তবে বৃষ্টি হয়নি এক ফোঁটাও। অথচ আজ সকাল সকালেই আকাশ বাতাস ছাপিয়ে ঝুম বৃষ্টিতে মুখরিত চারিপাশ। সকালের আকাশটা খুঁতখুঁতে কালো মেঘে ঢাকা পড়েছে। আজ আর সূর্যের দেখা যাবে বলে মনে হচ্ছে না। আমেরিকার এই এক বেহাল দশা, আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই এখানে। এই রোদ তো এই বৃষ্টি। আজ ওর ঘুম ভাঙল বৃষ্টির রিমঝিম আওয়াজে। বাইরে এক ফোঁটাও দিনের আলো নেই, তাই পর্দার ভারী পাল্লা টেনে রাখা রুমটাও ঘুটঘুটে আঁধারে ছেয়ে আছে। ওরও পিট পিট করে চোখ খুলে পুরো রুম হাতড়ে কোথাও কৃতিকের দেখা পেল না। এই ঝুম বৃষ্টির মাঝে হুট করেই কোথায় চলে গেল লোকটা কে জানে। ওরও খুব বেশি ভাবলো না, আর মোড়া ভেঙে উঠে বসে স্বভাববশত বিছানা হাতড়ে কৃতিকের ফোনটা তুলে নিল হাতে।
দুজনের বার্থডে দিয়ে সেট করা পাসওয়ার্ডটা খুলে এক একটা ফোল্ডারে ঢুকে এটা সেটা দেখতে লাগলো অরু। যদিও বা অরুর মতে এই মোবাইলটার থেকে বোরিং মোবাইল ফোন দুনিয়াতে আর দুটো নেই। কি সব হাবিজাবি ডকুমেন্টস দিয়ে ভর্তি সব, গ্যালারিতেও কিছুই নেই। সর্বশেষ ছবি তোলা হয়েছে আরও মাস 2 আগে। তাতে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের সায়রের হোমস্টে থাকে কাঞ্চনজঙ্ঘার একটা ঝাপসা ভিউ। ধুর, বোরিং। ফোনের সবগুলো সফটওয়্যারের ছোট মতো একটা ছু মেরে হতাশ হয়ে ঠোঁট উল্টে কথাটা বলে ফোনটার সাইডে রেখে দিল অরু। ঠিক এমন সময় ফোন থেকে আগত টুংটাং মেসেজের আওয়াজ পুনরায় আকর্ষণ কেড়ে নিল ওর। তাই তো সকাল সকাল কে মেসেজ দিয়েছে দেখার জন্য আবারও নতুন উদ্যমে ফোনটা হাতে নিল অরু। নোটিফিকেশনে ভাসছে অর্ণবের নাম, সাথে কিছু ভিডিও লিংক আর ছোট্ট বার্তা। ডান ব্রো। ছোট্ট মেসেজে চোখ বুলিয়ে মনের মাঝের কৌতূহল আর দমিয়ে রাখতে পারল না অরু। ফট করেই ঢুকে গেল লিংকে, আর ঢুকে যা দেখলো তাতে সমস্ত গা গুলিয়ে উঠল ওর। তৎক্ষণাৎ একটা বিরক্তিকর ভাব প্রকাশ পেল চেহারার আদলে। সঙ্গে সঙ্গে কয়েক হাত দূরে ছুঁড়ে মারল ফোনটাকে। অতঃপর কৃতিকের উপর ক্রোধান্বিত হয়ে একা একাই তেতো গলায় বলে উঠল, ডার্ক রোম্যান্স। শোনেন, সেটা মানলাম, তাই বলে উনি এসব দেখবেন? ছি। কথাটা বলতে বলতে কপালের মাঝে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ল অরুর। কিছু একটা মনে পড়ার মতো সচকিত হয়ে বিড়বিড়ালো ও। এক সেকেন্ড, ভিডিওর লোকটাকে চেনা চেনা লাগলো মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। সন্দেহের বশবর্তী হয়ে অনিচ্ছা সত্ত্বেও আরও একবার ভিডিওতে চোখ বোলালো অরু। আর যা দেখলো তাতে ওর হাড় হিম হয়ে গেল আতঙ্কে। ভীষণ আশ্চর্য হয়ে চোয়াল জোড়া আপনা আপনি দুদিকে ফাঁক হয়ে গেল ওর। মুখ দিয়ে বেরোলো অস্পষ্ট আওয়াজ, রেজা ভাই এসব কি করছে? আর এমন একটা ভিডিও ইন্টারনেটে বা কি করে এলো? ওর ছোট্ট মস্তিষ্কটা কোনো কিছুরই ইঙ্গিত দিতে পারল না। হঠাৎ করে একটু নড়ে চড়ে বসে ভিডিওটাতে আবারও নজর দিয়ে বারবার পজ করে লোকটার চেহারা ভালো মতো পরখ করলো অরু। অতঃপর অস্ফুটেই বলল, অর্ণব ভাইয়া রেজা ভাইয়ের এমন গোপনীয় একটা ভিডিও ওনাকে পাঠালো কেন হঠাৎ? কৃতিকগুঞ্জের সব ঠিকঠাক আছে তো, নাকি সাংবাদিকরা মাকে এসবের জন্য বিরক্ত করছে? হাজারটা দুশ্চিন্তায় ভার হয়ে এলো অরুর মাথাটা। মস্তিষ্কে জড়ো হওয়া কোনো প্রশ্নেরই উত্তর নেই অরুর কাছে। সব কিছুর উত্তর জানতে হলে কৃতিককে প্রয়োজন, কিন্তু সে কোথায়? শেষ প্রশ্নটা মস্তিষ্কে নাড়া দিতেই কৃতিককে খোঁজার উদ্দেশ্যে মোবাইল সমেত রুম থেকে বেরিয়ে গেল অরু। তাড়াহুড়োয় ভুলেই গেল যে ওর পরনে এখনও কৃতিকের ওভার সাইজ টি শার্ট রয়েছে। জামাটা অন্তত বদলানো উচিত ছিল। এদিক সেদিক খুঁজে অবশেষে কৃতিকের দেখা মিলল জিমে। ছোট্ট ডুপ্লেক্স বাড়িটার সবচেয়ে বড় রুমটাই কৃতিকের ব্যক্তিগত জিমনেশিয়াম। যদিও বা এই রুমে খুব কমই আসা হয়েছে অরুর, কারণ জিমে ওর কাজটাই বা কি। তাও আজ খুঁজতে খুঁজতে এখানে হদিস মিলল কৃতিকের। ওরও একটু উকিঝুঁকি দিয়ে ভেতরে ঢুকেই দেখল কৃতিক ট্রেডমিলের উপর সমানে দৌড়াচ্ছে। ওর পরনে ওভার সাইজ ব্যাগি প্যান্ট আর কালো রঙা স্যান্ডো গেঞ্জি, মাথাটা কালো ক্যাপ দিয়ে ঢাকা। তাও পেছন থেকে মাথার শেষ ভাগের সেলাইয়ের দাগগুলো স্পষ্ট দৃশ্যমান। চুল বড় হলে হয়তো ধীরে ধীরে ঢেকে যাবে সেগুলো, কিন্তু ছোট ছোট বাজ কাটিং হেয়ার স্টাইলেও যে গৌরবর্ণের জায়ান কৃতিককে এতটা মানাবে সেটা বোধহয় অরুর কল্পনাতীত। আর এই মুহূর্তে ট্রেডমিলের উপর দৌড়াতে থাকা প্রাপ্তবয়স্ক সুদর্শন যুবকটির চওড়া বলিষ্ঠ পৃষ্ঠ দেশের দিকে চেয়ে অষ্টাদশীর মুখ থেকে একটা কথাই বেরোলো শুধু, হাউ ম্যানলি। অরুর আওয়াজ পেয়ে ট্রেডমিলের গতি কমালো কৃতিক। ধীর গতিতে দৌড়াতে দৌড়াতেই অরুকে উদ্দেশ্য করে বলল, গুড মর্নিং বেবি। কৃতিকের মুখ থেকে পাওয়া সকাল সকাল উষ্ণ সম্বোধনে ভ্রম কেটে গেল অরুর। অন্য সময় হলে হয়তো এখন গিয়ে একটু ঢং করতো স্বামীর সাথে,
কিন্তু এই মুহূর্তে এসবের জন্য একটু সময় নেই ওর হাতে। নিজের অযাচিত ভাবনাগুলো বড়ই ভাবাচ্ছে ওরকে, যার তরুণ সময় নষ্ট না করে কৃতিকের কাছে এগিয়ে গিয়ে ভিডিওটা প্লে করে ওর মুখের সামনে ধরল অরু। থমথমে গলায় শুধালো। এসব কি? কৃতিক খানিকটা মিনারেল ওয়াটার পান করে নতুন উদ্যমে দৌড়াতে দৌড়াতে নির্বিকার ভঙ্গিতে জবাব দিল। তোর মামাতো ভাই রেজার নূর ভিডিও। অরু দাঁত কটমটিয়ে বলল। সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু আপনার ফোনে এসব কি করে এলো? কৃতিক ছোট উল্টালো, গা ছাড়া একটা ভাব নিয়ে বলল। শুধু আমার ফোনে নয়, পৃথিবীতে যত সোশ্যাল মিডিয়া ইউজার মানুষ আছে সবার ফোনেই এটা শো করছে। ছাত্রলীগ সভাপতির অপকর্ম ফাঁস, আরো কয়েকটা আছে, দেখবি নাকি? ইজন্ট ইট এরোটিক? অবশ্য তোর আমার কাছে কিছুই না এসব। শেষ কথাটা বলে এক ভ্রু উঁচিয়ে অরুর পানে শয়তানি হাসি নিক্ষেপ করলো কৃতিক। কৃতিকের হাসিতে গা জ্বলে উঠল অরুর। ও তৎক্ষণাৎ ছাঁচিয়ে উঠে বলল। চুপ করুন অসভ্য লোক, আপনি একটা অসভ্য। কৃতিকের ট্রেডমিল থেকে নেমে কাঁধের উপর তোয়ালে রেখে সেটা দ্বারা গলার ঘাম মুছতে মুছতে এগিয়ে গিয়ে বসলো এক কোণে রাখা ডিভানের উপর। অতঃপর আঙুলের ইশারায় অরুকে কাছে ডেকে বলে উঠল। পৃথিবীর সব পুরুষই বউয়ের কাছে অসভ্য বেবি। আমার বন্ধু শায়রকেই দেখ না, সারা পৃথিবীর সামনে শুদ্ধ পুরুষ নামে খ্যাত হলেও গিয়ে দেখ, বেটা দিন শেষে বউয়ের কাছে গিয়ে ঠিকই অশুদ্ধ হতে চায়। অরু কৃতিকের নিকট এগিয়ে এসে বিরক্ত নিয়ে বলল। আপনি কথা ঘোরাচ্ছেন, সত্যি করে বলুন এসবের পেছনে আপনার হাত রয়েছে, তাই না? কৃতিক এবার নিজের অরুর উপর ইশারা করে অরুকে বসতে বলল। অরু চোখ মুখ কালো করে ঠাস করে গিয়ে বসে পড়ল সেখানে। কৃতিক অরুর পিঠে নিজ কপালে ঘাম মুছতে মুছতে দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল। রাগ হতে হবে না, কি জানতে চাইছিস বল। পেছনের দিকে সামান্য ঘাড় ঘুরিয়ে অরু শুধালো। কেন করেছেন এটা? মামির পরিবার কি এখন আর সমাজে মুখ দেখাতে পারবে? তাছাড়া হলুদ সাংবাদিকরা যদি কৃতিককুঞ্জে এসে মাকেও হ্যারাস করে তখন? চিন্তা নেই, তোর মাকে কেউ হ্যারাস করবে না। সাদা পোশাকধারী পুলিশ রয়েছে বাড়ির চারপাশে। আর তোর মামির পরিবারের কথা যদি বলিস তাহলে বলবো তাদের একটা উপযুক্ত শিক্ষা হওয়া উচিত। রেজাকে আমি একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু জানোয়ারটা সেই সুযোগের যোগ্যতাই রাখেনি। মানে? অরুর সামান্য মানের পেছনের অনেক বড় কৌতূহল লুকিয়ে রয়েছে, তাই একটু খোলাসাভাবে জবাব দিল কৃতিক। বলল। মনে আছে আমাদের ভিডিও ধারণ করতে মিডিয়ার লোক লেলিয়ে দিয়েছিল রেজা? অরু হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক বলে। এই ভিডিওগুলো তখনই সংগ্রহ করেছিলাম। বাস্টারটা ক্ষমতার বদৌলতে রাত হলেই মেয়েদের সাথে এসব নোংরামি করে বেড়াতো, আর দিনের বেলা সাধু সেজে মাইকের সামনে গিয়ে মানুষকে শান্তির বাণী শোনাতো। রেজার কিংবা ওর এসব নোংরা কাজকর্মে আমার কিছুই যায় আসতো না। যদি না ও আমার সাথে লাগতে আসতো, তখনই চেয়েছিলাম ওর সব অপকর্ম ফাঁস করে ওকে জেলে পাঠাবো। কিন্তু ওই যে একটা সুযোগ দিয়েছিলাম, মস্ত ভুল করেছিলাম তখন, যার ফলস্বরূপ আমার কলিজা অব্দি নজর দিয়ে ফেলেছে রাস্কেলটা। তবে কথায় আছে না, লাস্ট বাট নট লিস্ট, আমি ওর চোখ উপড়ে ফেলিনি, কিন্তু এমন ব্যবস্থা করেছি যে চোখ থাকতেও আর কোনোদিনও চোখ তুলে কারো দিকে তাকিয়ে কথা বলার মতো মান সম্মানটুকু অবশিষ্ট নেই ওর। কথা বলতে বলতেই কৃতিকের চোখ মুখের ভঙ্গিমা কেমন পাল্টে গিয়েছে। শান্ত নদীর মতো চোখ দুটোতে ফুটে উঠেছে কাঠিন্যতা। দেখেই বোঝা যাচ্ছে কৃতিক এখনো রেগে আছে। রেজার ভাগ্যটা ভালো যে ও আমেরিকাতে রয়েছে, নয়তো বাংলাদেশে থাকলে না জানি কি করতো রেজার সঙ্গে। হয়তো দেখা যেত সত্যি সত্যি রেজার চোখ দুটো হ্যামার দিয়ে গেলে দিত কৃতিক। কী সব অদ্ভুত চিন্তা করতে করতে শরীর কাটা দিয়ে উঠল অরুর। আজে বাজে চিন্তা সব মাথা থেকে ঝেড়ে ফেলে একটা শুষ্ক চোখ গিলে ও কৃতিককে শুধালো। এখন কোথায় আছে রেজা? জবাবে কৃতিক বলল। ভিডিও ভাইরাল হবার পর থেকেই পলাতক। ভুক্তভোগী মেয়েগুলো সব একে একে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করেছে। সবাইকে চাকরি, রেশন, বিশ্ববিদ্যালয়ের হলের সিট এসবের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন নিজের স্বার্থ হাসিল করত রেজা। ছাত্রলীগের নেতা বলে ভয়ে এতদিন কেউ মুখ না খুললেও এবার সুযোগে সব অপকর্ম বেরিয়ে আসছে বদমাস্টার।
কৃতিকের কথা শুনে চুপচাপ মুখে আধার নামিয়ে বসে রইল অরু। দক্ষিণের জানালা দিয়ে বৃষ্টির ছাট এসে আছড়ে পড়ছে ওদের শরীরে। হঠাৎ ঠান্ডা জলের স্পর্শ পেয়ে জানালার দিকে এক ঝলক পরখ করে পুনরায় অরুর দিকে দৃষ্টিপাত করে কৃতিক শুধালো,